নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ সম্পর্কে অবহিত করাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলো বুধবার। জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী। বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজিস্টিক সাপোর্ট। জলপাইগুড়িতে বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের পড়ুয়াদের নিয়ে সরকারি দপ্তরের বিভিন্ন কাজ সম্পর্কে অবহিত করাতে কর্মসূচি গ্রহণ করা হলো বুধবার। এদিন জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং সোনালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের শহরের বিভিন্ন সরকারি দপ্তরগুলির কাজকর্ম সামনে থেকে দেখার সুযোগ হয়। ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষিকারাও। এদিন জলপাইগুড়ি প্রধান ডাকঘর দপ্তরে দুই স্কুলের পড়ুয়াদেরই নিয়ে আসা হয়েছিল। এ বিষয়ে সোনালী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বৈশাখী দে বলেন, এটি একটি সরকারি উদ্যোগ। কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি। আজ বিএলআরও দপ্তর এবং পোস্ট অফিসের যাবতীয় কাজ কি করে করা হয় সে বিষয়ে ছাত্রীরা জানল। ছাত্রীদের নিয়ে দুটো ভাগ করা হয়েছে। এই কর্মসূচির একটি 1 এপ্রিল থেকে 15 এপ্রিল এবং অপরটি 16 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত রয়েছে। মূলত বিভিন্ন দপ্তরের সরকারি কাজকর্ম পদ্ধতি নিয়ে ধারণা তৈরি করতেই এমন সরকারি উদ্যোগ। এদিকে বিএলআরও দপ্তরে গিয়েও ছাত্রীদের অনেক কিছুই জানা সম্ভব হলো। তার মধ্যে কিভাবে পরীক্ষা দিলে চাকরিতে ওরা ঢুকতে পারবে। অন্যদিকে পোস্ট অফিসের কাজকর্ম নিয়েও যথেষ্ট ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে স্ট্যাম্প সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য জানা সম্ভব হলো। মেয়েরা এতে ভীষণভাবে উপকৃত হবে বলেই মনে করি বলে তিনি জানান। অন্যদিকে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের মার্কেটিং এক্সিকিউটিভ বিপুল সরকার জানালেন, পোস্ট অফিসের বিভিন্ন কাজ কিভাবে আমরা করি, পাবলিককে কিভাবে সার্ভিস দিই, সব কাজ কি পদ্ধতিতে করা হয় তা তাদের দেখানো হলো। বিভিন্ন স্ট্যাম্প সম্পর্কে ওদের জানানো হয়েছে। এছাড়া লেটার বক্স, আধার সার্ভিস সহ একাধিক বিষয় ছাত্রদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা মেয়েদের নিয়ে এসেছি, মানে সরকারের মধ্যে একটা এটা উদ্যোগ ছিল। আমাদেরকে চিঠি পাঠিয়েছে যে কন্যাশ্রী ক্লাবের যে মেয়েরা তারা যেন পোস্ট অফিস সম্পর্কে, বিএলআরও অফিস সম্পর্কে একটা সচেতন হয়ে ওঠে যে কিভাবে কাজকর্ম হয়। তো বিএলআরও অফিসেও আমরা গেছিলাম। 20 জন মেয়ে, সরকার থেকে নির্দেশ ছিল 8, 9, 10 বয়স সন্ধিকালীন অবস্থা যে মেয়েরা তাদেরকে, এবং তাদের বিএলআরও অফিস থেকে আমরা আজকে করিয়ে নিয়ে আসলাম। তারপরে আসলাম পোস্ট অফিসে। সরকার ডেটও দিয়ে দিয়েছেন, 1 এপ্রিল থেকে 15 এপ্রিল একটা, আর 16 এপ্রিল থেকে 30 এপ্রিল একটা। তো এই দুটো ভাগে ভাগ হয়ে আমরা এসছি। পোস্ট অফিস থেকে ওরা কিভাবে কাজ করবে বিশেষ করে জানাটা খুব দরকার আমারও মনে হচ্ছে। বিশেষ করে বিএলআরও অফিসে যখন আমরা অনেক বড় হয়ে কিন্তু বিএলআরও অফিসে যেতেও ভয় পাই। এখনও কিছুই চিনি না, কিছুই জানি না, কাজটা কীরকম কিছুই বুঝি না, কি কাজ হয়, এবার কিভাবে পরীক্ষা দিলে চাকরিতে ওরা ঢুকতে পারবে। এবং সেখানে গিয়ে দেখা গেল যে মাধ্যমিক পাশ করেও কিন্তু চাকরিতে ঢোকা যাবে। অনেকগুলো ধাপ বললো ওরা বিএলআরও অফিস থেকে, আমিন, তারপরে WBCS দিয়ে একদম হাই পোস্টে। সেটাও মেয়েরা জানলো। যারা বেশি লেখাপড়া জানে না তারা 10 দিয়ে দিতে পারে ইচ্ছা করলে পরীক্ষাগুলো। এটা একটা ভালো জিনিস জানা গেল। আবার পোস্ট অফিসে এসে আবার ওরা কিন্তু আরও অনেক সুন্দর জানো যে পোস্ট অফিসে কেন স্ট্যাম্প দিতে হয়, কার আমলে এটা হয়েছিল, কি উদ্দেশ্যে হয়েছিল, এই জিনিসগুলো এত সুন্দর করে উনি ওরা বোঝাচ্ছেন। আমিও মুগ্ধ হয়ে শুনছি যে কিভাবে পায়রা দিয়ে পাঠাতো, কেন পাঠাতো, কিভাবে গেলে কেন দাম বাড়ছে স্ট্যাম্পের, যত স্পিডে পাঠাবে তার তত দাম বেশি, স্পিড পোস্ট হলে ফ্লাইটে যাবে। এগুলো তো আমরাও অতটা ভালো জানতাম না। বোঝাচ্ছেন ওখানে আধিকারিকরা, আমার মনে হচ্ছে পোস্ট অফিসের আধিকারিকরা, এবং মানে ওই লেভেলে নেমে বোঝাচ্ছে বলে আমার এত ভালো লাগছে যে মেয়েরা কিভাবে বুঝবে উদাহরণগুলো সেইভাবে দিচ্ছে। আমিও মুগ্ধভাবে শুনছি, আমারও উঠে আসতে ইচ্ছে করছিল না এখানে, এত ভালো লাগছিল। তো তার থেকে কী হবে, ওরা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে কোনো ভয় পাবে না। আর এখন তো মেয়েরা সব পারে। একটা যদি স্মার্টফোন হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু বলতে গেলে মেয়েদের কাছে জগৎটা একদম হাতের মুঠোয়। কিছু ভালো দিক আছে স্মার্টফোনে, কিছু খারাপ দিকও আছে। এই সব জিনিস যদি শিখতে পারে তাহলে একজন ইনভ্যালিড মানুষও কিন্তু বাড়িতে বসে পুরো মানে ব্যাংক অ্যাকাউন্ট বলুন, যে কোনো শাখার
সব কিন্তু পারবে, একটা টিকিটও কাটতে পারবে, তাই না? এবং পোস্ট অফিসে ওরা খাম কেন ব্যবহার করবে, ইংল্যান্ড কেন ব্যবহার করবে, হ্যাঁ, কে রেজিস্ট্রিতে পাঠাবে, কোনো কিছু স্পিড পোস্টে কোনটা পাঠাবে, ভাগে ভাগে বলছে। এখন উনি শুরু করেছিলেন যে ফিনান্সিয়াল দিকটা পোস্ট অফিস কী করে সে ফিনান্সিয়াল দিকটা আমরা বেরিয়ে আসলাম বলে শুনতে পারলাম না, উনি স্টার্ট করবেন। এবং মেয়েরা শুনে আমার ভীষণ মনে হচ্ছে উপকৃত হবে। এই প্রোগ্রামটা কিন্তু ভালো মনে হলো। আমরা সোনালী গার্লস হাই স্কুল থেকে এসেছি, জলপাইগুড়িতে স্কুলটা, 4 জন দিদিমণি এসেছি। আমার নাম বৈশাখী দে, উনি মাধুরী রায়, সুতপা দেব। আমরা হচ্ছে বায়োলজি টিচার, লাইফ সায়েন্স। একটা গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে এসছে, মেয়েরা এসেছিলো, আর একটা আছে সোনালী গার্লস। আসলে ওনাদের কাছে একটা চিঠি এসছে, যেটা হলো রিগার্ডিং হলো যে বিভিন্ন গভর্নমেন্ট যে আমাদের অফিসগুলো আছে তাদের ফাংশনটা কেমন করে হচ্ছে, সেই বাচ্চাদেরকে সেই রিগার্ডিংয়ে একটু বোঝানো কেমন কি করে কাজগুলো হচ্ছে। তো ওনারা আমাদের কাছে অলরেডি একটা চিঠি প্লেস করেছে যে এরকম ওনারা 15-16 জন বাচ্চাকে নিয়ে গভর্নমেন্ট গার্লস এসেছিলো। তো ওনাদেরকে বিভিন্ন আমাদের যে পোস্ট অফিসের যে বিভিন্ন ফাংশানগুলো, যে কাজগুলো আমরা করি, ডে টু ডে আমরা করি, পাবলিককে সার্ভিস দিই, সেইগুলো সম্বন্ধে বাচ্চাগুলোকে আমরা দেখিয়ে দিলাম। ইভেন স্ট্যাম্প সম্বন্ধে ওদের বললাম, বিভিন্ন ফিলাটেলিক স্ট্যাম্প সেগুলো সম্বন্ধে ওদের জানালাম, সেভিংস, হ্যাঁ, এবং লেটার বক্সে কীভাবে লেটার ড্রপ করা হয়, কিভাবে আমাদের মেইলগুলো বিভিন্ন জায়গায় যায়, ডিসপ্যাচ সেকশন, মেল সেকশনে আমরা ওদেরকে দেখালাম। আমাদের যে আধার সেন্টারের সার্ভিস সেগুলো ওদেরকে দেখালাম, মোবাইল লিঙ্কিংয়ের ব্যাপারটা, সমস্ত কাজগুলোই ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো। অ্যাটলিস্ট ওরা হ্যান্ডস অন একটা আমাদের কাজকর্ম সম্বন্ধে একটা ওদের আইডিয়া হলো। কোন ক্লাসের ছাত্রীদের আজকে ওরা যে নিয়ে এসেছিলেন গভর্নমেন্ট গার্লস ক্লাস 9-এর স্টুডেন্টদের নিয়ে এসেছি। আপনার নাম পরিচয়? আমি বিপুল সরকার, মার্কেটিং এক্সিকিউটিভ, জলপাইগুড়ি হেড পোস্ট অফিস। পদ্মশ্রী প্রাপ্ত সাহিত্যিক লেখক নগেন্দ্রনাথ রায়ের লেখা রাজবংশী ভাষায় রামায়ণ বই প্রকাশিত হলো। বহুদিন ধরে তিনি বিভিন্ন ধরনের লিখে আসছেন। রাজবংশী সমাজের কথা চিন্তা করে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি বই লেখার আগ্রহ ছিল তার মধ্যে। এরপর এই শিক্ষকতার পাশাপাশি রাজবংশী সমাজের বহু বই তিনি লিখেছেন। পেয়েছেন বঙ্গরত্ন সম্মান, একাধিক সম্মানে সম্মানিত করা হয়েছিল তাকে। এরপরে এবার তিনি রাজবংশী ভাষায় রামায়ণ লিখে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। আগে রামায়ণ বইটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এবার জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন সহ বিভিন্ন কলেজের অধ্যাপকেরা। অন্যদিকে এই রাজবংশী ভাষায় রামায়ণ বইটি আসাম, বিহার, নেপাল সহ একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। आज का दिन वेस्ट बंगाल के लोगों के लिए पहला बैसाख का दिन है। मैं बंगाल वासियों को आज इस शुभ नववर्ष के दिन बहुत सारी बधाई देना चाहता हूँ, शुभकामनाएं देना चाहता हूँ। और मैं अपेक्षा करता हूँ, शुभकामना करता हूँ कि बंगाल में जिस तरह की अपनी राजनीति के महत्वाकांक्षाओं की पूर्ति के लिए जिस तरह का तुष्टीकरण का तांडव हो रहा है, जिस तरह से विभाजनकारी ताकतों को राजकीय राजनीतिक प्रश्रय दिया जा रहा है, जिस तरह से अमानवीय हो रहे अत्याचारों पर ममता बनर्जी सरकार, ममता बनर्जी, उनके मंत्री और उनके साथ साथ में उनके सारे सहयोगी दल मौन साध करके बैठे हैं। ये निश्चित रूप से उनको भगवान जो है वो सद्बुद्धि प्रदान करे, उनको जो है चेतना प्रदान करे कि वो इस तरह की विभाजन की राजनीति के बजाय देश को विकसित करने की राजनीति, बंगाल के लोगों की समस्याओं को दूर करके उनके जीवन में परिवर्तन करने की राजनीति से प्रेरित होकर के काम करें। Only Mamata Banerjee responsible for this situation In Bengal, she is doing so. She, being the chief minister, is the only responsible. सर, और एक सवाल है, जो समाजवादी पार्टी के जो लीडर हैं इंद्रजीत सरोज, उन्होंने बोला है कि अगर मंदिरों को ज्यादा I have already said that in the Mamata Banerjee, along with all the allied parties here in Bengal and nationally also, the parties of Indi Gathbandhan, where they are all equally responsible for that, the things which are happening here in Bengal. নববর্ষের শুরুতেই তুষারপাত সিকিমের ছাঙ্গুতে।
একদিকে যখন গরমে নাজেহাল অবস্থা সমতলের বিভিন্ন জায়গায়, সেই সময় উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাতের কারণে ছাঙ্গু লেক এলাকায় পর্যটক বোঝাই গাড়ির লম্বা লাইন। নববর্ষের রেশ কাটতে না কাটতেই ফের খুশির হাওয়া সিকিমে। যখন নববর্ষের কথা হচ্ছে তখন সকলেই রয়েছেন ফেস্টিভ মুডে, অনেকেই আবার বেরিয়ে পড়েছেন পাহাড় সফরে। আর তারই মাঝে পর্যটকদের মন জয় করেছে অকাল তুষারপাত। এই মুহূর্তে পর্যটকে ঠাসা উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। আর সিকিম মানেই ছাঙ্গু লেক। দূর দূরান্ত থেকে এই ছাঙ্গু লেকে পর্যটকেরা এসে থাকেন। তবে আসার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো তুষারপাত। কিন্তু অনেকেই এই তুষারপাত দেখতে পারে না, খালি হাতেই ফিরে যেতে হয় তাদের। তবে এই মুহূর্তে বাংলার নববর্ষে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা এবং ছাঙ্গুতে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকেরা। রেলগেট নেই, জীবন হাতে নিয়ে চলাফেরা করাই দায়। ছোট্ট পড়ুয়াদের স্কুল যাওয়াই বন্ধের পথে। অন্যদিকে ট্রেন না থামায় মুখ থুবড়ে পড়ছে ব্যবসা। ঠিক এমনই দুরবস্থা জলপাইগুড়ির রানীনগরের। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে রানীনগরের পড়ুয়ারা। রেলগেট না থাকার ফলে প্রতিদিন রেল লাইন পার হয়ে যেতে হচ্ছে শিশুদের। এলাকাবাসীরা বলছেন, রেলের আধিকারিকেরা পরিদর্শনে এলে আমাদের একটাই অনুরোধ, একটা রেলগেট দিন, তবেই তো নিরাপদে স্কুলে যেতে পারবে আমাদের সন্তানেরা। বিকল্প হিসেবে যে আন্ডারপাসটি রয়েছে, বর্ষা এলেই তা জলের নিচে তলিয়ে যায়, ফলত কার্যত অচল। বছরের প্রায় অর্ধেক সময়ই সেই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হয় না। এই চিত্র প্রতিদিনের। শুধু পথ নিরাপত্তাই নয়, ট্রেন না দাঁড়ানোর জেরে রানীনগর স্টেশনের ঘিরে মুখ থুবড়ে পড়ছে ব্যবসা বাণিজ্য। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, করোনার আগে তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার একাধিক ট্রেন এখানে দাঁড়াতো, এখন কিছুই দাঁড়ায় না। ফলে যাত্রী নেই, কেনাকাটা নেই, বিক্রি নেই। অঞ্চলের স্টেশন সংলগ্ন এলাকায় বহু ছোট ব্যবসা এই যাত্রী নির্ভর। ট্রেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ব্যবসার রুটে কার্যত ছুরি চালিয়েছে রেল, এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা। সেই সঙ্গে স্টেশন চত্বরে রাস্তার বেহাল দশাও যোগ করেছে দুর্ভোগ। এলাকাবাসীর স্পষ্ট দাবি, রেলগেট, রেলগাড়ি থামানো এবং স্টেশন চত্বর উন্নয়ন। প্যাসেঞ্জারদের কথা ভাবুন, নিরাপত্তার কথা ভাবুন, নইলে আমাদের জীবনের ঝুঁকি আর ক্ষয়িষ্ণু বাজার দুটোই চলবে একসঙ্গে। এমনই সাফ কথা স্থানীয় এক প্রবীণ বাসিন্দার। স্থানীয় সকলেই তো রেলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার কবে শুনবে রেল, অপেক্ষা শুধু সময়ের। আমার স্কুলে পড়ে। তাছাড়া এখানে আশা নিকেতন একটা হোম আছে, সেই হোম থেকেও প্রতি বছরই ওই 25-30 জন ছাত্রী পড়াশোনা করে। তো মাঝে মাঝেই এই স্কুল যখন যায় রেল লাইন পার হয়ে তখন অনেকেই অ্যাক্সিডেন্ট হয়। এর গত বছরও আমাদের 2টো ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ছুটে এসেছিলাম এবং আরপিএফরা তাদের উদ্ধার করেছে। তো এটা নিয়ে আমাদের খুবই একটা সমস্যা। শুধু সমস্যা বলবো নয়, আমাদের স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এই রেল লাইনের মানে থাকার জন্য, কারণ এইদিকে ছাত্রছাত্রী এখন যেতে চাচ্ছে না। তো আমরা দুটো সমস্যায় ভুগছি। এক হচ্ছে ছাত্রদের বিপদ, আরেকটা হচ্ছে ছাত্র সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আমরা দেখছি। আমাদের দাবি এটাই যে এখান দিয়ে যদি একটি মানে ফ্লাইওভার হয়, সবচেয়ে ভালো ফ্লাইওভার, কারণ আমাদের এখানে বর্ষাকালে জল জমে, আন্ডারপাসে জল জমে, এর জন্য ফ্লাইওভার হলে সবচেয়ে ভালো, যে ছাত্রছাত্রী সহ এই আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। আমার নাম দীপক সরকার, আমি রানীনগর রবীন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক। ট্রেনের কিছু স্টপেজ, যেটা বিগত দিনে যে স্টপেজগুলো ছিল আমাদের এখানে, সেই স্টপেজগুলো পরবর্তীতে কোভিডের পরের থেকে আমাদের ওই স্টপেজগুলো তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে মেইন হলো তিস্তা তোরসা। দুটো হলদিবাড়ির পার্টটাকে তুলে দেওয়ার পরেই আমাদের টোটাল তিস্তা তোরসার স্টপেজটা এখান থেকে তুলে দেওয়া হলো। তারপরে বঙ্গাইগামী যে প্যাসেঞ্জারটা, আসাম প্যাসেঞ্জার একটা ওটাকে বলা হয়, বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজটাও এখান থেকে তুলে দেওয়া হলো, দাঁড়াচ্ছে না। এখান থেকে প্রায় 50টা স্টেশন নিউ বঙ্গাই পর্যন্ত সব স্টেশনে দাঁড়ায়, ছোট বড়, অথচ রানীনগরে থ্রু পাস হয়ে যাচ্ছে। তাই এইটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। আজকে আমরা এই ব্যাপারেই দাবি জানালাম, ওই ডিভিশন ইঞ্জিনিয়ার আধিকারিক এসছেন, ওনাকে জানালাম
আগে কি দাঁড়াতো এই ট্রেনগুলো? এই ট্রেনগুলো দাঁড়াতো, এখানকার তো কর্ম এতে সুবিধাও হতো, সুবিধাও হতো, বিশাল ব্যাপার। আর একটা হ্যান্ডিক্যাপ বাচ্চারা ওই পাশে, ওইটা মিশনারি একটা স্কুল আছে যেটা সম্পূর্ণ হ্যান্ডিক্যাপ স্কুল, ওরা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের নিয়েই ওরা কিভাবে যাতায়াত করে ওই পাশে? ওরা কোলে করে পার করে, গাড়ি এই পারে থাকে, কোলে করে বাচ্চাদের ওই পারে পার করিয়ে দেয়, ওইখান থেকে ওরা আবার স্কুলে যায়, আবার ছুটির পরে কোলে করে একটা একটা করে স্টুডেন্টকে এই পারে ওরা পার করিয়ে তারপরে ওদের মিশনারি গাড়িতে নিয়ে যায়। আপনার নাম আর পরিচয়? আমার নাম রঞ্জিত চক্রবর্তী। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখান রানীনগরী বাসিন্দা। দিন ধরে এখানকার লোকের ডিমান্ড যেটা, যে দুটো রোড লাগে, একটা হচ্ছে অ্যাপ্রোচ রোড, দেখছেন খুব খারাপ কন্ডিশন, এই রোডটা রেলের আন্ডারে ছিল কিনা আমাদের কাছে শিওর ছিল না। আজকে আমরা এসে দেখলাম যে এই রাস্তাটা রেলের আন্ডারে পড়ছে, অতএব সাহেবকে দেখানো হয়েছে, সাহেব দেখলেন, দেখে এটা নিয়ে একটা প্রপোজাল মুভ করা হবে এই রাস্তাটা বানানোর। প্লাস পেছন দিকে একটা রাস্তা আছে, যেই রাস্তাটা বোধহয় কানেক্ট করছে গিয়ে মেন রোডকে, সেটা কোনো রেল লাইন ক্রস করে আসতে হচ্ছে ওনাদেরকে, একটা আন্ডারপাস আছে, ওটা জলে ভরে থাকে, সেই জন্য ওনাদের পারাপার করতে অসুবিধা হচ্ছে। যেহেতু লাইনটা খুব রানিং লাইন, সেই জন্য এটারও একটা প্রপোজাল গেল যে এটা আরবি করা যায় কিনা। যদি এটা করা যায় তাহলে এখানকার যারা 2000 পরিবার প্লাস বলছেন ওনারা আরও বেশি, এনাদের সুবিধা হবে। এই দুটো প্রপোজাল নিয়ে আমরা এখানে এসেছি, এটা কনস্ট্রাকশন পার্টে। এছাড়া এলাকাবাসীর ডিমান্ড আছে দুটো ট্রেনের দাঁড় করানো স্টপেজ, একটা হচ্ছে তিস্তা তোরসা আর একটা হচ্ছে আসামগামী একটা ট্রেন। এই দুটো নিয়েও আমরা, এটা অলরেডি এমপি সাহেব আমার মনে হয় প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন। যদি প্রপোজালটা কোনো কারণে এখন পর্যন্ত না পৌঁছে থাকে, সেটা আমরা দেখবো যাতে রেল বোর্ডে পৌঁছে যায়। এখানে আপাতত নেই, আগে ছিল, সেটাই বলা হচ্ছে, আগে ছিল, বোধহয় কোভিড পিরিয়ডের আগে ছিল। এটাকে এখন দাঁড় করানোর ব্যবস্থা করা হয়। দুটো পার্ট একসাথে যুক্ত, হলদিবাড়ি আলিপুরদুয়ার। এরপরে আমরা যাব জলপাইগুড়ি টাউন স্টেশনে, ওখানে একটা বিষয় আছে, ওটা নিয়ে আলোচনা করতে। ডুয়ার্সে লোকালয় থেকে উদ্ধার হলো হরিণের দেহ। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা এলাকার ঘটনা। বুধবার সকালে স্থানীয়রা এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায়। খবর চাউর হতে বহু মানুষের ভিড় হয় এলাকায়। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরকে। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে ওই হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এরপর এলাকার বেশ কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের অনুমান। তবে ময়না তদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে। উল্লেখ্য, এলাকাটির পাশেই রয়েছে খড়িয়ার বন্দর জঙ্গল। ওই জঙ্গল থেকেই হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের। এখন এনেছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবক্তিপাড়া, নিবেদিতা সরণ, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680557। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। জেলায় এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন জলপাইগুড়ির জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। এদিন জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ইস্যুতে বিজেপির সমালোচনা করেন তিনি। মহুয়া গোপ জানান, উন্নততর অ্যাপসের মাধ্যমে আমরা জেলায় বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি শুরু করেছি একটি কমিটি গঠনের মধ্য দিয়ে। ভোটার তালিকা যাচাইয়ের এই কাজটি গুরুত্বপূর্ণভাবে BLA2 এর অন্তর্গত 2 জন করে কর্মী বুথ স্তরে নিয়োগ করা হয়েছে। কর্মসূচিতে অঞ্চল, ব্লক ও জেলা স্তর পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে। অঞ্চল ও ব্লক স্তরে 2টি পদ তৈরি করা হয়েছে, যেখানে BRS এবং PERS ও শহরের ক্ষেত্রে TERS এবং WERS পদ গঠন করা হয়েছে।
মূল কাজটি হচ্ছে ভোটার তালিকা যাচাই। এই কাজ করা হবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে। প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের 2 জন BLA 2 সহ দলের প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবেন। ভোটার তালিকায় নাম সঠিক আছে কিনা, সেই নাম অন্যত্র ঢুকে রয়েছে কিনা, কোনো নামকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে কিনা তাও দেখা হবে। এই সম্পূর্ণ কাজটি করা হবে অ্যাপসের মাধ্যমে। এর আগে অ্যাপসের মাধ্যমেই দিদির দুধ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ঠিক তেমনি উন্নততর অ্যাপসের মাধ্যমেই এই কাজগুলি করা হবে। এই কাজে 1 লক্ষ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যুক্ত রয়েছেন। গণতন্ত্রকে রক্ষা করার জন্যই এই কাজ আমরা করছি বলে তিনি জানান। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গোটা রাজ্য জুড়ে একটি কর্মসূচি শুরু হলো। যে কর্মসূচি অলরেডি এটা শুরু হয়েছে 27শে ফেব্রুয়ারি আমাদের সর্বোচ্চ নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে ভোটার তালিকা যে সংশোধিত কারণের যে কথা বলেছিলেন, তার দূরদর্শী নেতৃত্বে যেখানে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপির যে ভোট বৈতরণী পার হওয়া, সেটাতে ভুয়া ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেই জন্য আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি কর্মসূচি যেটা শুরু করে, সেটা হচ্ছে বাংলার ভোট রক্ষা অভিযান। এই বাংলার ভোট রক্ষা অভিযানের যে কর্মসূচির যে প্রক্রিয়া, এটা অলরেডি শুরু হয়েছে। কমিটি গঠনের মধ্যে দিয়ে এই কাজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন, সেই হিসাবে ব্লক, অঞ্চল, জেলা স্তর পর্যন্ত কমিটি গঠন যেটা হয়েছে, অঞ্চল, ব্লক এবং জেলা স্তর, সেখানে ওয়ার্ড, টাউন এবং জেলা স্তর পর্যন্ত যে কমিটিগুলো হয়েছে, সেখানে এই যাচাইয়ের কাজটি আরো গুরুত্বপূর্ণ করবার জন্য যেমন BLA 2 2 জন করে বুথ স্তরে নিয়োগ করা, তার সাথে সাথে অঞ্চলে এবং ব্লকে 2টো পদ ক্রিয়েট করা হয়েছে, যেটা BERS এবং PERS, এবং টাউনের ক্ষেত্রে TERS এবং WERS। এই দলীয় পদাধিকারী যারা ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি আছেন, তাদের সাথে এই কাজটা করবার জন্য, এটা গুরুত্বপূর্ণ, আরো গুরুত্ব দিয়ে করবার জন্য এইটা করা হয়েছে। মূল কাজ হচ্ছে ভোটার তালিকা যাচাই। যে ভোটার তালিকা যাচাই হবে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে। প্রতি বুথে তৃণমূল কংগ্রেসের 2 জন BLA 2 সহ যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা বাড়িতে বাড়িতে যাবেন এবং প্রত্যেকটি বাড়িতে নামটি সঠিক আছে কিনা, ভোটার তালিকায় তার যার নাম রয়েছে সেই নামটি রয়েছে কিনা, সেখানে সেই তালিকায় কোনো ভুয়া নাম বা অন্যত্র কোনো নাম ঢুকে আছে কিনা, যাদের ফিজিক্যালি যাদের অস্তিত্ব নেই সেই নাম আছে কিনা, কোনো নামকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে কিনা, সেটা দেখার জন্যই এই কাজটা হবে অ্যাপস এর মাধ্যমে। আপনারা জানেন দিদির দুধ অ্যাপস এর আগে আমরা কাজ করেছি তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে। সেই দিদির দুধ উন্নততর অ্যাপস দিয়ে এই কাজটা হবে এবং পুরো ডিজিটাল প্রক্রিয়াতেই হবে, যেই প্রক্রিয়ায় বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত 1 লক্ষ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যুক্ত আছেন এই প্রক্রিয়ার মধ্যে। এবং সেই কাজটি, এই সংশোধনের ভোটার তালিকা সংশোধন, এটার উদ্দেশ্য হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য তো অবশ্যই রয়েছে, যেহেতু আমাদের দল যেটা আশঙ্কা করেছেন আমাদের নেত্রী, আমাদের রাজ্যের এই অভিযান আমরা করছি আমাদের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য এবং বাংলার ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য। বিজেপি যে সাম্প্রদায়িক বিভেদ ঘটিয়ে এবং এই বাংলায় যে বারবার তারা যে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, সেটা তাদের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে এখানে ভোট লুট করে ক্ষমতা দখল, আর সেটা বাংলায় হবে না। কিন্তু এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। মাননীয় নেত্রী এটা বিশ্বাস করেন, তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাসী যে সর্বধর্ম সমন্বয়ে এই বাংলা, রবীন্দ্র নজরুলের বাংলায় বিজেপি এখানে তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। ঝকঝকে রাস্তায় নোংরার স্তূপ, শ্বাসরুদ্ধকর পরিবেশ ওদলাবাড়িতে, হতাশ সচেতন নাগরিকরা। সভ্যতা আজ অনেক দূরে গিয়েছে, মানুষ চাঁদে পা রেখেছে, প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের চারপাশ। কিন্তু এই অগ্রগতির মধ্যেই কিছু মানুষ যেন পিছন দিকেই হাঁটছে, ভুলে যাচ্ছে মানবিকতা, ভুলে যাচ্ছে নিজেদের দায়িত্ব। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি বাজার তারই এক নির্মম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ওদলাবাড়ির ট্রাফিক মোড় থেকে চা বাগান পর্যন্ত রাজ্য সড়কের অংশে সম্প্রতি তৈরি হয়েছে 2 লেনের রাস্তা। দুর্ঘটনার ঝুঁকি কমেছে, বেড়েছে সৌন্দর্য। আশেপাশের মানুষ একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হলো না। বাজার চত্বরের জনবহুল রাস্তার পাশে এবং মাঝখানে রাতের আধারে ফেলে দেওয়া হচ্ছে বাড়ি এবং দোকানের নোংরা আবর্জনা।
এক সময় যে রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগতো এখন সেখানে দাঁড়ানো দায় হয়ে পড়েছে দুর্গন্ধে। নাকে রুমাল চেপে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে প্রবীণ মানুষদের। স্থানীয় বাসিন্দা অরিজিৎ চ্যাটার্জি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা সুন্দর রাস্তা আমাদের উপহার দেওয়া হয়েছে, অথচ আমরা তা রক্ষা করতে পারছি না। রাতের অন্ধকারে কেউ বা কারা যেভাবে নোংরা ফেলছে সেটা সত্যিই লজ্জার। অবস্থা আমাদের এই উদলাবাড়ি গ্রামের এই আমরা যেখানে সৌন্দর্যায়নের চেষ্টা করে চলছি, সেখানে এটা আগে দেখতাম ঠিক এই রকম নোংরা জিনিসপত্র ফেলা হতো কৃষ্ণ মন্দিরের ঠিক সামনের দিকে। এখন দেখছি এই আমাদের যে ডিভাইডার, সেই ডিভাইডারের মাঝখান দিয়ে এগুলো সব ফেলা শুরু হয়েছে। অত্যন্ত জঘন্য, এগুলো চোখে দেখা যায় না, তবুও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এতে আমাদের এই নোংরা যাতে এখানে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকে উদলাবাড়ির এই বিশেষ করে এই বাজারের এই অংশটুকু আমরা সেই চেষ্টা শুরু করেছি। পরিবেশপ্রেমী শেখর দে বলেন, আমরা নিজেরা রাস্তাঘাট পরিষ্কার করি, কিন্তু সেটা কতদিন চলবে? প্রশাসন এবং পঞ্চায়েতকে কঠোর হতে হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে একসময় আমরা নিজেরাই নিজেদের বসবাসের যোগ্য পরিবেশ নষ্ট করে ফেলবো। এটা এক প্রকার সামাজিক আত্মঘাতী সিদ্ধান্ত। আজকে আমরা সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা থেকে রাস্তার ওই ট্রাফিক মোড়টাতে অনেকটা জায়গায় আমরা পরিষ্কার করলাম। তারপরে দেখুন কি অবস্থা এই ডিভাইডারের উপরে পরে, মানে সম্পূর্ণ জায়গাটাতে আশেপাশের দোকানদাররা ভীষণভাবে নোংরা করছে, এমন একদম জঘন্য, চোখে দেখা যায় না এগুলো। আমরা চাচ্ছি যে একটু যদি পঞ্চায়েত থেকে যদি দেখে যে ব্যাপারটা যে এরকম ইয়ে হয়ে আছে, নোংরা হয়ে আছে, প্রশাসনে যদি দেখে ব্যাপারটা নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করার ব্যবস্থা করলে ভালো হয়, বাজারটা পরিষ্কার থাকে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ বলেন, আমরা একাধিকবার প্রচার করেছি, বালতি দিয়েছি, ই রিকশার ব্যবস্থা করেছি, কিন্তু কেউ কেউ দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এবার আমরা আরও কড়া ব্যবস্থা নেব। এই সব ঘটনাগুলো শুধু একটি এলাকার নয়, এটা গোটা সমাজের চিত্র তুলে ধরেছে। মানুষ যদি নিজের দায়িত্ব না বোঝে, প্রশাসনের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। তাই সময় এসেছে প্রশ্ন করার, আমরা আসলে কেমন সভ্যতা গড়ছি। হ্যাঁ, আমরা এর আগেও পঞ্চায়েত থেকে পরিষ্কার করিয়েছিলাম ডিভাইডারগুলো, বাকি সব পার্টেই আমাদের কাজ হয় পরিষ্কারের। আর আমাদের তো SWM বলে যে প্রজেক্টটা আছে সেটা তো আমরা চালু করেছি এবং বাড়ি বাড়ি বালতি দিয়েছি। আর আমাদের কার্ড বলে একটা টোটো আছে, সেটা বাড়ি বাড়ি গিয়েই আবর্জনাগুলো কালেক্ট করবে, তারপর SWM-এ গিয়ে ওটা ফেলবে। আর ওখান থেকেই আমরা আমাদের তৈরি হবে সার। পদক্ষেপ নিচ্ছে বলতে আমরা আরেকবার পরিষ্কার করিয়ে দেব এবং মাইকিংও করিয়ে দেব। তারপরেও যদি এরকম দেখি তাহলে আমাদের একটা অন্য ব্যবস্থা নিতে হবে। জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী। বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজিস্টিক সাপোর্ট। দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে টানাপোড়েনের মাঝেই ভারত চীন সীমান্ত সুরক্ষা বিষয়ে কয়েক ধাপ এগিয়ে যেতে চলেছে দেশ। হিমালয় অঞ্চলের মধ্যে একদিকে যেমন সিকিমে অবস্থিত নাথুলা সীমান্ত ভারতের কাছে বিশেষ অগ্রাধিকার রাখে, ঠিক তেমনটাই অরুণাচল রাজ্যের ডোকলাম সাম্প্রতিক সময়ে বিশেষ নজরে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর চোখে। এই অঞ্চল যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনাকে লজিস্টিক সাপোর্ট পৌঁছে দিতেই জলপাইগুড়ির মেটেলি এবং নাগরাকাটা থানার মধ্যবর্তী অংশের খুনিয়া মোড় থেকে চাপড়ামারি জঙ্গলের বুক চিরে বর্ডার রোড অর্গানাইজেশন BRO দ্বারা বিশেষ রাস্তা নির্মাণের প্রায় 12 কিলোমিটার খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত দীর্ঘ পথের উদ্বোধন হতে যাচ্ছে আগামী 22শে এপ্রিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দ্বারা ভার্চুয়ালি। আর এতেই সাজো সাজো রব খুনিয়া মোড়ে। এদিকে চলছে উদ্বোধনের দিনে আগত সেনাবাহিনী, BRO আধিকারিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে স্বাগত জানাতে তোরণ সহ অনুষ্ঠান মঞ্চ। এই প্রসঙ্গে BRO কর্মী হরিশ গোয়ালা জানান, আগামী 22শে এপ্রিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম ধাপের 12 কিলোমিটার রাস্তার উদ্বোধন করবে। সেদিনের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে। एक्चुअली यहाँ पे 22 अप्रैल को 2025 को इस रोड का इनॉग्रेशन होने वाला है। हाँ, अच्छा। तो इसीलिए जो भी यहाँ पे अभी जो काम चल रहा है, साफ सफाई वगैरह, पेंटिंग वगैरह, ठीक है। अच्छा, अच्छा। उसके बाद जो आप ये मोड़ देख रहे हैं, हाँ, हाँ, हाँ। तो उसके बाद इधर पंडाल बन रहा है। हाँ, हाँ। तो डिपार्टमेंट से रेफ
कि बड़े बड़े पदाधिकारी भी यहाँ पे पधारने वाले हैं उस दिन। अच्छा। तो उसी की तैयारी चल रही है। ये रोड कहाँ से कहाँ तक जाएगा? फिलहाल अभी ये रोड आपका ये नॉर्थ ईस्ट हाईवे से कुनिया मोड़ से लेके कुमानी तक 12 किलोमीटर तक अभी कंप्लीट है। अच्छा। आगे का जो काम है वो जल्द ही शुरू होने वाला है। अंत तक ये रोड कहाँ तक जाएगा? डोकलाम तक जाएगा? जी जी। ऐसा कितना दिन लग सकता है डोकलाम अभी तक? इसके लिए कुछ नहीं कहा जा सकता क्योंकि इनॉग्रेशन के बाद में डिसाइड होगा वो डिपार्टमेंट। लेकिन जाएगा उतना ही दूर? जी जा सकता है, वहीं तक के लिए एक्चुअली ये, क्योंकि बीआरओ का जो काम है वो हमेशा बॉर्डर रोड ऑर्गेनाइजेशन जो अंतर्राष्ट्रीय जो है हमारे सीमा वहाँ तक पहुँचने के लिए ये सड़क निर्माण का कार्यक्रम करते हैं। खास करके आप फौजियों के लिए, मैंने ये क्या फौजियों के लिए बना जा रहा है या पब्लिक? सबके लिए होगा, टूरिज्म बेस्ड के लिए भी होगा और मिलिट्री के लिए तो है ही है, और खास करके जो पहाड़ी क्षेत्र में रहते हैं उनके लिए, मतलब हम जानते हैं कि जैसे सिक्किम रास्ते की हालत बहुत बुरी थी, तो इसीलिए इन्हीं बातों को मद्देनजर रखते हुए दूसरा रोड ये रास्ते का काम हो रहा है। आपका नाम बताइए प्लीज। मेरा नाम हरीश ग्वाला, मैं नागराकाटा से, मैं बीआरओ का एम्प्लॉय हूँ। অপরদিকে দীর্ঘ সময় ধরে এই পথ দিয়ে যাতায়াত করে আসা স্থানীয় বাসিন্দা শিব এক্কা বলেন, নতুন রাস্তাটি অনেক চওড়া, এর ফলে জঙ্গল পথে যেতে অনেকটাই সুবিধে এবং বিপদের ঝুঁকি কমে যাবে, কারণ জঙ্গল আর রাস্তার দূরত্ব বেড়ে যাওয়ার জন্য বন্যপ্রাণীদের থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। मेरा नाम शिव एक्का है। अच्छा, ये जो नया रोड बन रहा है इसमें जो यहाँ का स्थानीय आदमी है जो उनका कोई सुविधा होगा इसमें? बहुत सुविधा है। और क्या क्या होगा टूरिज्म के लिए? हाँ, टूरिज्म के लिए आपको यहाँ घूमने जाने के लिए प्लस रोड यहाँ पे थोड़ा पहले से ज़्यादा चौड़ा होने के कारण से मतलब आदमी सबका चलने में बहुत सुविधा होगा। ये सुना है कि ये जो हमारा चाइना बॉर्डर है उस तक जाएगा, डोकलाम तक? हाँ, वहाँ तक तो होने का बात है। अच्छा, फिर फौजी के लिए भी अच्छा होगा? हाँ, फौजी के लिए भी होगा। अच्छा, आप लोग चलते हैं ये रोड में कितना दिन से? हम लोग यहाँ से मोटा मोटी अब हो गया है मेरा 3 साल हो गया। 3 साल अभी बन रहा है, चालू होगा? हाँ, कितना बन रहा है अभी तक। अच्छा, रोड पहले इतना चौड़ा नहीं था? नहीं था, पहले छोटा ही था। छोटा था, अभी इसमें सुविधा होगा? बहुत सुविधा। आपका नाम क्या बताएं? शिव एक्का। এখন এনেছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপার বাগডোগরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি হার্ডওয়্যারের দোকান। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ ঘটনাটি ঘটে আপার বাগডোগরা এলাকার পানিঘাটা রোডে। ওই এলাকায় বন্ধ থাকা একটি দোকানে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় 4টি দমকলের ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় দোকানে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয়দের অনুমান, তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়িতে বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ সম্পর্কে অবহিত করাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলো বুধবার। জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী। বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজিস্টিক সাপোর্ট।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.